আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ একশো বিজনেস সঙ্গে আছি রহমান রওনা। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে এখন এই মুহূর্তের পুঁজিবাজার সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মহিমা পরিম, সিসিতে আছেন মাহবুব রহমান। ধন্যবাদ রহমান রানা, আপনাকে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং লেনদেনে দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হচ্ছে, যেখানে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 16 পয়েন্টের মতো বেড়ে লেনদেন হচ্ছে এবং 4051 পয়েন্ট ইন্ডেক্সটি অবস্থান করছে, এবং 30 ইন্ডেক্সটি 6 পয়েন্টের মতো বেড়ে 1364 পয়েন্টে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ফাস্ট ট্রেন্ডের মধ্যেই লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং 150 কোটি টাকা লেনদেন হয়েছে এরই মধ্যে। যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে, 200টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে, যেখানে দর বেড়েছে 82টি এবং দর হারিয়ে 39টি প্রতিষ্ঠানের লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এদিকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্কয়ার ফার্মা প্রথমেই উঠে এসেছে টপ টিয়ারের তালিকায়। 25,23,382টি শেয়ারের হাত বদল করেছে এরই মধ্যে, এবং 43,61,00,000 টাকার মতো লেনদেন করে প্রথম অবস্থানে অবস্থান করছে। গ্রামীণ ফোন দ্বিতীয় অবস্থান রয়েছে, 240 টাকা 80 পয়সায় লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। এরই মধ্যে লেনদেন করেছে 8,59,144টি শেয়ারের হাত বদল করেছে এবং লেনদেন করেছে এর মধ্যে 20,60,000 টাকার মতো লেনদেন করেছে, এবং 20,60,00,000 টাকার মতো লেনদেন করেছে এরই মধ্যে গ্রামীণ ফোন, এবং 7,69,000 টাকা লেনদেন করে তৃতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা উঠে এসেছে। নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট রয়েছে চতুর্থ অবস্থানে, এবং পরবর্তী অবস্থানগুলোতে টপ ট্রেডের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, অরিয়ন ফার্মা রয়েছে, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি রয়েছে, বেক্সিমকো রয়েছে, ইন্দো বাংলা ফার্মা রয়েছে, এবং শাইন পুকুর সিরামিক্স রয়েছে টপ ট্রেডের তালিকায়। টপ গেইনার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে, প্রথমেই যে প্রতিষ্ঠানটি রয়েছে 9.97% দর বেড়ে এই মুহূর্তে জিকিউ বলপেন প্রথমেই রয়েছে এবং 77 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে থাকা প্যারামাউন্টের লেনদেন হচ্ছে 68 টাকা দরে, যেখানে শতাংশের দিক থেকে দর বেড়েছে 7.93%, এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সের 6.74% দর বেড়ে লেনদেন হচ্ছে 17 টাকা 40 পয়সা, এবং প্রতিষ্ঠানটি এই মুহূর্তে তৃতীয় অবস্থানে অবস্থান করছে। চতুর্থ অবস্থানে থাকা ঢাকা ডাইংয়ের 4 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে, এবং শতাংশের দিক থেকে 6.52% দর বেড়ে লেনদেন হচ্ছে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখছি পুঁজিবাজার তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা শু লিমিটেড গত 31 ডিসেম্বর 2019 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেনি। এর আগে কোম্পানিটি 125% নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল, যা পরিশোধ করা হয়েছে। এছাড়া সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে 36 টাকা 11 পয়সা। আগের বছর ইপিএস ছিল 72 টাকা 20 পয়সা। এবার জানিয়ে দিচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। দিনের শুরু থেকে মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেন। এখনো পর্যন্ত পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 53 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে এই মুহূর্তে 11,502 পয়েন্টে। সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সকে কি দেখা যাচ্ছে এই মুহূর্তে 34 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 6,967 পয়েন্টে অবস্থান করছে, এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রায় 35 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে 10,012 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে প্রায়
4,35,00,000 টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। 34টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 9টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 77টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ 10 যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে স্কয়ার ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। বিএসআরএম লিমিটেড দেখা যাচ্ছে এই মুহূর্তে 53 টাকা 70 পয়সা দরে লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে অবস্থান করছে বেক্সিমকো, 13 টাকা 50 পয়সা দরে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। গ্রামীণ ফোন রয়েছে চতুর্থ অবস্থানে, 242 টাকা 60 পয়সা দরে লেনদেন হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে পঞ্চম অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, 70 টাকা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এছাড়া রয়েছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, 11 টাকা 40 পয়সা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি। এছাড়া টপ 10 তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে বিকন ফার্মা রয়েছে সপ্তম অবস্থানে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 69 টাকা 60 পয়সা দরে লেনদেন হচ্ছে। গতকাল যেখানে দেখা যাচ্ছে 66 টাকা 50 পয়সা দরে দিন শেষ করেছিল প্রতিষ্ঠানটি। এছাড়া অষ্টম অবস্থানে রয়েছে সামিট পাওয়ার, 35 টাকা 70 পয়সা দরে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গজ রয়েছে নবম অবস্থানে, 117 টাকা দরে লেনদেন হচ্ছে এবং ফার কেমিক্যাল রয়েছে দশম অবস্থানে টপ 10 তালিকায়, 9 টাকা 80 পয়সা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইল রয়েছে প্রথম অবস্থানে। প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে 9.95% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 64 টাকা 10 পয়সা দরে লেনদেন হচ্ছে। এমবি ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, 7.86% দর বৃদ্ধি পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে 490 টাকা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এমবি ফার্মা 7.86% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস 4.66% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এমজিএলবিডি, দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 3.73% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। দেখা যাচ্ছে 69 টাকা 50 পয়সা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। দিনের শুরু থেকে প্রায় 2 টাকা 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া রয়েছে ঢাকা ব্যাংক, 3.65% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি, 11 টাকা 40 পয়সা দরে লেনদেন হচ্ছে। অ্যাক্টিভ ফাইন 3.20% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া রয়েছে রূপালী ইন্স্যুরেন্স 3.01% দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফাইন ফুডস রয়েছে এসআইবিএল এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স এই মুহূর্তে 2.29% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এদিকে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে জেনেক্স ইনফোসিস রয়েছে প্রথম অবস্থানে, 7.28% দর হারিয়েছে প্রতিষ্ঠানটি দিনের শুরু থেকে এখনো পর্যন্ত। দেখা যাচ্ছে প্রায় 4 টাকা 40 পয়সা দর হারিয়েছে দিনের শুরু থেকে, 56 টাকা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। সিএনএ টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5.26% দর হারিয়ে লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে রয়েছে কেয়া কসমেটিক্স, 3.23% দর হারিয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এক্সিম ব্যাংক রয়েছে, অগ্নি সিস্টেম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, আনলিমায়ান এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। পলি ও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ারবাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 9 জুলাই। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 12 জুলাই। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 14 জুলাই। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 15 জুলাই। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ডেটের কারণে পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিটি। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা।
আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদেক। মোস্তাক আহমেদ সাদেক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি এবং ধন্যবাদ তোমাকে। আপনাকে স্বাগত। আমরা দেখলাম যে স্বাভাবিক লেনদেনে ফিরলাম গতকালকে, 4 ঘন্টা লেনদেন হলো। গতকালকে দেখলাম যে বেশ একটা ঊর্ধ্বগতি, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা দেখতে পাচ্ছি বায়ারলেস ছিল কোম্পানিগুলো, সেগুলো আমরা বায়ার দেখতে পাচ্ছি ক্রিয়েট হচ্ছে। তো সবকিছু মিলে আপনার মূল্যায়নটা একটু জানতে চাচ্ছি। এটার জন্য আমি কৃতজ্ঞ দেব আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, কারণ ওনারা 62 জন পরিচালকের কোনো শেয়ারই নেই, অথচ তারা কোম্পানির পরিচালক, যেখানে তাদের 2% শেয়ার হোল্ড করার কথা ছিল। দেয়ার আর সো মেনি কোম্পানি যার মধ্যে 0% শেয়ার নিয়ে পরিচালকরা পরিচালনা করতেছিল। তো ওনাদেরকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, 45 ডেজ এর মধ্যে যদি তোমরা এটা না করো তাহলে পরিচালক কোম্পানির ডাইরেক্টরশিপ সিস্ট করা হবে। সেই কারণে পরিচালকরা এখন শেয়ার দিতে শুরু করেছে। এই জন্য যেসব শেয়ারের কোনো বায়ার ছিল না, তার আজকে বায়ার দাঁড়াইছে এবং তাদের এটা হচ্ছে। এই ইতি অবসরে অন্যান্য কোম্পানিরও কিছু কিছু বিনিয়োগকারী আসছেন এবং কিছু কিছু বিনিয়োগ করতে শুরু করেছে। তাদের বিনিয়োগকারীর অবস্থানটা এরকম আস্থার যে সংকটটা ছিল আজ ধীরে ধীরে কেটে যাবে, এটা হলো। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা জানি যে এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করার কথা আছে, সেখানে 1 বছরের লক-ইন আছে। তো এই যে বিষয়টিকে কিভাবে দেখছেন, কি মনে করছেন, আসলে এটা প্রভাবটা কেমন পড়বে, কি পরিমাণ টাকা আসতে পারে, কি মনে হচ্ছে? না, বাজেটে যে ধরনের প্রণোদনাটা, আমরা এটাকে প্রণোদনা বলবো না, অর্থ মানে 10% ট্যাক্স দিয়ে শুধুমাত্র পুঁজিবাজারে নাই, অনেক দিতে পারে, কিন্তু পুঁজিবাজারের জন্য আমরা যেটা চেয়েছিলাম, কোনো লক-ইন থাকবে না, কোনো নিঃশর্ত ভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করবে, এবং যদি টাকাটা পুঁজিবাজারে থাকে তাহলে তারা অপ্রদর্শিত অর্থ 10% ট্যাক্স দিয়ে লিগালাইজ করতে পারবে। এবং সেটা এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো সেক্টরে তারা এসে দিয়েছে। কাজে এসে দেখা যাক না কি আসে যায়, মানে কতজন। কিন্তু আমাদের পুঁজিবাজারের জন্য লক-ইন আছে, কিন্তু ধরেন আপনার হাউজিং এর জন্য তো নাই, এবং মানে বন্ড বা বিভিন্ন কিছুতে তেমন কিছু মেনশন করার নাই। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বাজেটে যে বক্তৃতা যেটা বলছিলেন যে পুঁজিবাজারের জন্য অনেকগুলো প্রণোদনা নিয়ে আসছেন, আমি সেটা খুঁজে পাচ্ছি না যে কি কি প্রণোদনা উনি মানে ডিক্লেয়ার করেছেন। যেমন একটা প্রণোদনা ডিক্লেয়ার করেছিলেন উনি যে ইনস্টিটিউশন গুলোকে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে সহজ শর্ত ঋণ দিবেন এবং তারা পুঁজিবাজারে বিনিয়োগ করবেন, কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আইসিবি কে খুব অ্যাক্টিভেট করা হবে, আইসিবি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য করবে, সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকে বাজারে আনবেন ইত্যাদিতে বিভিন্ন ভাবে উনি বলছিলেন বাজেট বক্তৃতায়, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আমরা দেখলাম যে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাতের কারণে আমরা দেখলাম একজন ব্রোকারকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা আসলে কি করণীয়, কি মনে করেন? দেখেন, এটা এত দুঃখজনক ঘটনা এবং লজ্জাকর যে একটা ব্রোকার হাউস, আমরা মনে করি যে আমাদের এই কমিউনিটিরই একজন, কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন তাকে হাত করা দিয়ে, তার স্ত্রী সহ হাত করা দিয়ে বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে দেখা যাচ্ছে, সত্যিটা লজ্জাকর এবং এটা সত্যি আমাদের জন্য দুঃখজনক। এবং আশ্চর্যজনক হচ্ছে যে কথাটা এসব তো এটাই যে আমরা টাকা হইলে ঢাকা স্টকের মেম্বারশিপ কিনেছে অনেকে, তার জন্য মানে এই দুরবস্থাটা হয়েছে। কিন্তু তার অডিট ফার্ম গুলো কি করেছে, মানে একদিনে হয় নাই, একদিনে একটা হাউস এবার মানে রাস্তায় বসে করতে পারে না। কাজে এটা সত্যি এখন দেখা যাচ্ছে যে সে মাত্র তার টোটাল নেট অ্যাসেট যা আছে তা দিয়ে বিনিয়োগকারীদের টাকা পয়সা দিয়ে দিতে পারবে। কাজে বিনিয়োগকারীদের হতাশ হওয়ার মতো কোনো কারণ নাই। সে তার হয়তো তার বোকামের জন্য এটা হয়েছে, এবং সে কেন এই কাজটা করলো সত্যিকার অর্থে আমি জানি না, তার সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নাই। এবং সাম্প্রতিক সময় দেখলাম যে ট্রেক ইস্যু করা হচ্ছে, সে বিষয়ে আমরা কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা।
দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একশো বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতির কথা বলছিলাম। ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদেকের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব মোস্তাক আহমেদ সাদেক, আমরা জানি যে ডিমিউচুয়ালাইজ পরবর্তী চেক ইস্যু করার যে কথা ছিল সেটি আসলে আমরা এটা নিয়ে আলোচনা শুনছি। আমরা যেটা জানলাম যে 5 কোটি টাকায় চেক ইস্যু করবে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা জানি যে প্রায় 250টির মতো চেক অলরেডি আছে, কিভাবে দেখছেন? আমাদের অলরেডি আমরা মেম্বার আছি ঢাকা স্টক এক্সচেঞ্জের 250 জন, তার মধ্যে অ্যাক্টিভ আছে 245 জন। আপনি এই ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট অনুযায়ী ট্র্যাক ইস্যু হবে, এটা সত্য, কিন্তু কখন কিভাবে কি অবস্থানে হবে, এখন যে অবস্থাটা চলতেছে 245 জন ব্রোকারের মধ্যে অ্যাটলিস্ট মোস্ট অফ দ্য 50% ব্রোকারদের অবস্থাটা হলো এই যে তাদের কোনো ট্রানজাকশন নাই, তাদের হাউস চালাতে পারতেছে না, এবং আপনারা পত্রপত্রিকা দেখতে পাচ্ছেন সেটা। এই অবস্থায় যদি নতুন ট্র্যাক ইস্যু হয় এবং 5 কোটি টাকায় 5 কোটি টাকা, আগে তো এক মহল চেষ্টা করছিল বহুত ভাবে, আপনারা পত্রপত্রিকা দেখছেন, আপনারা নিউজ করছেন যে একটা মহল খুব চাপ দিয়েছিল 5 লাখ টাকা ইস্যু করতে, বুঝলেন? তা এগুলোর অর্থ হচ্ছে যে এইরকম ক্রেস্টেড মতো হাউস হইবার যদি এরকম অবস্থা হয়, 5 লাখ টাকা কোনো জামানত নাই, এইসব যদি হয়, তো এখন 5 কোটি টাকায় করার কথা শুনতেছি, এবং আর 5 কোটি টাকার জামানত থাকবে, এই 10 কোটি টাকা। আর এই হলো অবস্থান। আর আমাদের অবস্থানটা হচ্ছে যে আমাদের যে শেয়ার 75%, এটা তো টোটালি মানে ব্লক অবস্থায় আছে, আমাদের সিকিউরিটি আছে, আমাদের মেম্বারশিপটা সিকিউরড আছে। তো এখন রিস্ক বেসড ক্যাপিটাল এডুকেসি যেটা ইমপ্লিমেন্ট হবে আগামী বছরের থেকে, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জের আইন হয়েছে যে ফুল ফ্লেজড একটা ব্রোকারের হাউস চালাতে হলে তোমার 15 কোটি টাকা পেড আপ লাগবে, পেড আপ ক্যাপিটাল থাকতে হবে মিনিমাম 15 কোটি টাকা, এবং এই মিনিমামে আরো সাধারণ ব্রোকারেজ করতে জাস্ট কেনা বেচা করবে তাহলে লাগবে 5 কোটি টাকা, এবং তারপরে তার ক্লিয়ারেন্স ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট লাগবে, এটা লাগবে, এটা লাগবে, অনেক কিছু আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে 5 কোটি টাকা দিয়ে ট্র্যাক নিয়ে আর 5 কোটি টাকা দিয়ে সিকিউরিটি মানি দিয়ে ট্র্যাক হোল্ডার আইসা, ধরেন এই 245 জনই তো মানে বিনিয়োগকারী পাচ্ছে না, বুঝে। এখন আসতে পারে, কারণ আইন যেহেতু আছে, হতে পারে, এই আর কি। সেটাই তো। ফ্লোর প্রাইস নিয়ে একটু জানতে চাই যে ফ্লোর প্রাইস নিয়ে আসলে অনেক ধরনের কথাই অনেকে বলছেন যে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত, অনেকে বলছেন তুলে নেওয়া উচিত। আপনি আসলে কিভাবে দেখেন বিষয়টিকে? রানা, আমি একটা কথা বলি ক্লিয়ারলি, ফ্লোর প্রাইস নিয়ে একটা মহল বহুদিন ধরে চেষ্টা করছে, বহুদিন। কারণ হচ্ছে ফ্লোর প্রাইসটা উঠে দেওয়ার সঙ্গে সঙ্গে বাজারটা মানে টোটালি ডিজাস্টার হয়ে যাবে, দ্যাট ইজ নো বাই। তো এই সুযোগে একটা মহল এই সাধারণ বিনিয়োগকারীদের যত নিম্ন প্রাইস আছে সেটা দিয়ে তারা তাদের অলরেডি কিন্তু অনেক নিম্ন প্রাইসে আছে, কিন্তু আসলে মানে যৌক্তিক প্রাইসের অনেক নিম্ন প্রাইসে অনেক শেয়ার তারও নিচে চলে যাবে, বুঝলেন না? তো সেটা সেই সুযোগটা নেওয়ার জন্য একটা মহল খুব তৎপর অবস্থায় আছে। কিন্তু ধন্যবাদ দিই আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, তারা এখন পর্যন্ত স্ট্রিক্ট করতেছে এবং তারা এখন পর্যন্ত বুঝতে পারতেছে যে একটা মহল কিভাবে চেষ্টা করতেছে, সেই জন্য ওনারা স্ট্রিক্ট আছেন এবং ওনারা ছাড়তেছে না। যদি ছাড়তে হয়, যদি ফ্লোর প্রাইস উঠাতে হয়, তাহলে স্লোলি উঠাতে হবে, এবং একটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ব্যাংকগুলো বিনিয়োগের নিশ্চয়তা থাকলে তখন মানে বাজারে ডিজাস্টার হয়ে যাবে না, বাজারে কোনো বায়ারলেস হয়ে যাবে না। কিন্তু এখন যদি ফ্লোর প্রাইস হঠাৎ করে তুলে দেওয়া হয়, দ্যাট উইল বি বায়ারলেস এবং ইট উইল বি ডিজাস্টার। সেটাই। মুদ্রানীতি তো সামনে আসছে, তো সেটা নিয়ে আসলে কি চিন্তা ভাবনা করছেন? কেমন প্রত্যাশা আসলে আপনাদের? এটা মুদ্রানীতি তো আসতেছে, এবং আমরা যতটুকু শুনছি পজিটিভ মুদ্রানীতি হবে, এবং বাজারে মানি সাপ্লাই, যথেষ্ট পরিমাণ মানি সাপ্লাই থাকবে। কারণ হচ্ছে যে করোনা ভাইরাসের তো সবগুলো সেক্টরে এফেক্টেড, এমন কোন সেক্টর নাই যেটা এফেক্ট করেনি। হ্যাঁ, কাজে মুদ্রানীতি সেভাবে ঘোষণা করবে আশা করছি।
এবং ধরেন মুদ্রানীতির প্রগ্রেসিভ মুদ্রানীতি হবে বলে সবাই আশা করতেছে, এবং মুদ্রানীতির অর্থনৈতিক কর্মকাণ্ডের অথবা অর্থনৈতিক কর্মকাণ্ড আটকে যাবে যদি পজিটিভ প্রগ্রেসিভ মুদ্রানীতি না হয়। সেটাই। তো আজকে আমরা দেখতে পাচ্ছি লেনদেন একটা বেশ ভালো গতি আমরা দেখতে পাচ্ছি। গতকালকে আমরা দেখলাম 230 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল। আজকে এখনো 1.5 ঘন্টা হয়নি, আমরা দেখতে পাচ্ছি লেনদেন কিন্তু প্রায় 178 কোটি টাকা। তো গতিটাকে কিভাবে দেখছেন আসলে? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকাটা এই মুহূর্তে কেমন হওয়া উচিত, কি মনে করছেন আপনি? এই তো এখন বুঝতে পারতেছে যে ফ্লোর প্রাইস, এখন আপনারা এতক্ষণ বললাম যে ফ্লোর প্রাইস নিয়ে, দেখেন ফ্লোর প্রাইস না উঠানোর পরেও বাজারে আস্তে আস্তে বিনিয়োগকারী আসতেছে এবং বাজারে ট্রানজেকশনও বাড়তেছে। ট্রানজেকশন বাড়ার আরেকটা কারণ আমি প্রথমে বলেছি যে 65 জন পরিচালকের কোনো শেয়ার না থাকায় তারা শেয়ার কিনতেছে এবং তাদের কভার করতেছে। তো তার পরবর্তী এখন যদি কিছু ব্যাংক বিনিয়োগ করবে, পত্রপত্রিকায় দেখলাম প্রায় 2000 কোটি টাকার মতো বিনিয়োগ করবে। তো এখন আস্তে আস্তে যখন বাজারে সবাই বিনিয়োগে নামবে, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে তখন আস্থা ফিরে আসবে এবং সাধারণ বিনিয়োগকারীরা তখন বিনিয়োগ করবে এবং বাজার আগের জায়গায়। আমরা দেখছি যে বিশ্ব পুঁজিবাজার কিন্তু একটা ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, যদিও কিছুটা কালেকশন হয়েছে সেই বাজার, কারণ কালেকশনই বলতে হবে, কারণ আমরা সেখানে দেখেছি অনেক ঊর্ধ্ব অবস্থান থেকে কিন্তু কিছুটা কালেকশন হয়েছে। যেখানে আমরা ইন্ডিয়ার মার্কেট দেখেছিলাম যে 8,000 থেকে 40,000, পাকিস্তানের মার্কেট 5,000 থেকে 42,000 এরকম অবস্থায়। তো সেখান থেকে 30% কালেকশন এটা হতেই পারে। তো সেখান থেকে কিন্তু আবার ঊর্ধ্বগতি। তো আমরা কিসের কোনটা প্রত্যাশা করতে পারি কিনা আসলে? আপনারা ঊর্ধ্বগতি বলেন না, যে বলেন যে বাজারে এখন অ্যাক্টিভিটি বাড়তেছে। ঊর্ধ্বগতি তো অন্য জিনিস। আচ্ছা, আমি বলবো না এটা ঊর্ধ্বগতি। বাজারে অ্যাক্টিভ হচ্ছে, বাজার আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভিটি বাড়তেছে। হ্যাঁ, বিনিয়োগকারীরা আসতেছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ওয়েট এন্ড সি করে আস্তে আস্তে কিনতেছেন। হ্যাঁ, এবং এই যে 2000 কোটি টাকার বিনিয়োগ আসতেছে, বিভিন্ন ব্যাংক যারা ডিক্লেয়ার করেছে অলরেডি। তো এটা যদি নামে, বাজার আবার নিজে নিজস্ব গতিতে চলবে এবং অরিজিনাল জায়গায় পৌঁছে যাবে, সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা আরেকটা জিনিস শুনলাম যে বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের লভ্যাংশ এদেশেও বিনিয়োগ করতে পারবে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটা সুযোগ দেওয়া হয়েছে যে লভ্যাংশ সাধারণত বিদেশি বিনিয়োগকারীরা তাদের যে ডিভিডেন্ডটা পায় সেটা তারা নিয়ে যায়, কিন্তু তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা যা পুনরায় বিনিয়োগ করে কোন ট্যাক্সটা দিতে হবে না। সেটাই। তো সার্বিকভাবে আমরা একটা ভালো বাজার প্রত্যাশা করছি, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আশা করতেছি যেভাবে সরকার, বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মোকাবেলা করতেছেন অর্থনীতিকে এবং আমাদের এই পুঁজিবাজার বলেন সামগ্রিকভাবে দেশের এর জন্য ওনাকে ধন্যবাদ। এবং উনি খুব সাহসিকতার সঙ্গে এই পর্যন্ত বাজার এই অর্থনীতিকে ধরে রাখছেন, এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনগুলো যদি এভাবে ধরে রাখতে এবং এভাবে যদি মনোবল এবং সাহস সাধারণ মানুষকে দেয়, তাহলে আমাদের এই এত বড় করোনা ভাইরাসের যে ডিজাস্টারটা হচ্ছে, প্যান্ডামিক যে অবস্থানটা, এর থেকে বোধহয় আমরা উত্তরণ হতে পারবো ইনশাআল্লাহ। সেটা আমরা প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ রণা, আপনাকেও। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণের কথা বলছিলেন ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদেক। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 12:30 আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।